লক্ষ্মীস স্টুডিওর নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আপনারা শুনছেন মাওলানা আবুল কালাম আজাদ রচিত ইন্ডিয়া উইন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো বইটি। আর আজ আপনাদের জন্য থাকছে বইটির ৫৫তম পর্ব, একটি স্বপ্নের সমাধি। আমার আশা একেবারে যায়নি। ভেবেছিলাম লেবার মন্ত্রিসভা ক্যাবিনেট মিশন পরিকল্পনা সহজে ছাড়তে রাজি হবে না। এটি রচনা করেছিলেন মন্ত্রিসভার যে ৩ জন সদস্য, তারা শ্রমিক আন্দোলনেরও বড় চাই। এটা ঠিক যে ভারত সচিব লর্ড পেথিক লরেন্স তার পদে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু তখনও ব্রিটিশ মন্ত্রিসভায় বহাল ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর মিস্টার আলেকজান্ডার। তারা নিজেদের পরিকল্পনা বাঁচিয়ে রাখার জন্য একটা শেষ চেষ্টা করবেন। কাজেই লর্ড মাউন্টব্যাটেনের লন্ডন পৌঁছবার দিন কয়েকের মধ্যেই যখন শুনলাম তার প্রস্তাবিত ছক ব্রিটিশ মন্ত্রিসভায় গৃহীত হয়েছে, তখন আমার ভারী দুঃখ হলো। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার বিশদ বিবরণ তখনও প্রকাশিত হয়নি, তবে আমি জানতাম লর্ড মাউন্টব্যাটেনের নজর ভারত বিভাগের দিকে। ৩০শে মে তিনি দিল্লি ফিরলেন এবং ২রা জুন কংগ্রেস আর মুসলিম লীগের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসলেন। ৩রা জুন একটি শ্বেতপত্র রচনা করে তাতে পরিকল্পনার যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া হলো। সবচেয়ে খারাপ যা আশঙ্কা করেছিলাম তাই সত্যে পরিণত হলো। একমাত্র বাঁচোয়া ছিল এই ঘোষণা যে ১৯৪৮-এর ৩০শে জুনের মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। তবে সে তো মিস্টার অ্যাটলি আগেই জানিয়ে দিয়েছিলেন, এবং তা খবর হিসেবে অভিনব কিছু নয়। স্বাধীনতার মাশুল হিসেবে ভারতকে ২টি রাষ্ট্রে ভাগ করা হলো। এই বিবৃতি প্রকাশ হওয়া মানেই ভারতের ঐক্য রক্ষার শেষ আশায় ছাই পড়ল। এই প্রথম সরকারিভাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বর্জিত আর দেশভাগের প্রস্তাব গৃহীত হল। লেবার সরকারের মতি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমি এই দুঃখজনক সিদ্ধান্তে পৌঁছই যে এটা করার পেছনে ভারতীয় স্বার্থের চেয়েও ব্রিটিশদের আত্মগরজই বেশি ছিল। লেবার পার্টি অতীতে সবসময়ই কংগ্রেসের ও তার নেতাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এসেছে এবং বহুবার খোলাখুলি মুসলিম লীগকে প্রতিক্রিয়াশীল সংগঠন বলে ঘোষণা করেছে। মুসলিম লীগের দাবির কাছে তার আত্মসমর্পণের কারণ যতটা না মুসলিম লীগকে তুষ্ট করার আগ্রহে, তার চেয়েও বেশি ব্রিটিশের স্বার্থ রক্ষার তাড়নায়। ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত স্বাধীন হলে ভারতের অর্থনৈতিক আর শিল্প বাণিজ্যিক ক্ষেত্রে ব্রিটিশের ঠাঁই বজায় রাখার বড় একটা সুযোগ থাকত না। অন্যদিকে ভারত বিভাগ মানে মুসলিম প্রধান প্রদেশগুলি মিলে একটা আলাদা এবং স্বাধীন রাষ্ট্র হওয়া। তাতে ভারতীয় জীবনে ব্রিটেনের পক্ষে টুটি টিপে ধরার সুবিধে হবে। মুসলিম লীগ শাসিত রাষ্ট্রে চিরদিন ব্রিটেনের প্রভাবাধীন এলাকা হিসেবে থেকে যাবে। এতে ভারতের মনোভাবেও ছাপ না পড়ে পারবে না। সীমান্তে ব্রিটিশের ঘাঁটি থাকছে বলে ব্রিটিশ স্বার্থকে ঢের বেশি রেয়াত না করে ভারতের উপায়ান্তর থাকবে না। স্বাধীন হওয়ার পর ভারত কমনওয়েলথে থাকবে কি থাকবে না এ প্রশ্ন দীর্ঘকাল ধরে অমীমাংসিত ছিল। সেটা ঠিক করার ভার ক্যাবিনেট মিশন পরিকল্পনা ভারতের উপর ছেড়ে দিয়েছিল। সে সময়ে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে আমি বলেছিলাম যে স্বাধীন ভারত হয়তো নিজের স্বাধীন ইচ্ছাতেই কমনওয়েলথের ভিতরে থেকে যেতে চাইবে। ভারত বিভাগের দরুন অবস্থা বদলে ব্রিটিশের দিকে সবিশেষ পাল্লা ভারী করবে। মুসলিম লীগের দাবি অনুযায়ী গঠিত একটি নতুন রাষ্ট্র অবশ্যই কমনওয়েলথে থাকবে। পাকিস্তান যদি তা করে, ভারতও বাধ্য হয়ে তার অনুসারী হবে। লেবার সরকার নিশ্চয়ই এসব আদ্যোপান্ত খতিয়ে দেখেছে। ভারতের স্বাধীনতার সপক্ষে ওয়াদা দিলেও একথা তারা ভুলতে পারেনি যে রাজনৈতিক সংগ্রামের দিনগুলোতে
কংগ্রেস সব সময় ব্রিটিশের মোকাবেলা করেছে আর মুসলিম লীগ সব সময়ই তাদের মদত দিয়েছে। লর্ড মাউন্টব্যাটেন যখন ভারত ব্যবচ্ছেদের এবং মুসলিম লীগকে তোষণ করতে একটি রাষ্ট্র পয়দা করার প্রস্তাব দিলেন, তখন লেবার মন্ত্রিসভার অনেক সদস্যই খুশি হয়ে তাতে সায় দিলেন। আমার অনুমান, রক্ষণশীল দলের সঙ্গে দেখা করার সময় লর্ড মাউন্টব্যাটেন নিশ্চয়ই এই দিকটার উপর জোর দিয়েছিলেন। মিস্টার চার্চিল কখনোই ক্যাবিনেট মিশন পরিকল্পনাকে সুনজরে দেখেননি। মাউন্টব্যাটেনের পরিকল্পনা তার মনে ধরে এবং সেই দিকে সপাটে ঝুঁকে পড়েন। এটাও হয়তো লেবার সরকারের হিসেবে ধরা ছিল, কেননা রক্ষণশীল দলের সমর্থন বাগাতে পারলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল স্বচ্ছন্দে পাশ করানো যাবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ৩রা জুন বসে নতুন পরিস্থিতি যাচাই করে দেখে। আলোচ্য পয়লা বিষয়সূচির একটি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ভবিষ্যৎ। মাউন্টব্যাটেন পরিকল্পনায় সীমান্তে এক বিদঘুটে অবস্থার সৃষ্টি হলো। খান আব্দুল গফফর খান আর তার দল বরাবর কংগ্রেসকে সমর্থন করে এসেছে এবং মুসলিম লীগের বিপক্ষে থেকেছে। লীগের চোখে খান ভাইয়েরা ছিলেন পরম শত্রু। লীগের বিরোধিতা সত্ত্বেও খান ভাইরা সীমান্তে কংগ্রেস সরকার গড়তে পেরেছিলেন এবং তখনও তা কাজ করে যাচ্ছিল। দেশভাগ খান ভাইদের এবং কংগ্রেস পার্টিকে বেজায় বেকায়দার মধ্যে ফেলে দিল। সত্যি বলতে কি, লীগ এর ফলে খান ভাইদের আর খুদাই খিদমতগারদের সম্পূর্ণ বাগে পেয়ে গেল। আগেই বলেছি, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে গান্ধীজির মতি পরিবর্তনে আমি অবাক এবং দুঃখিত হয়েছিলাম। এখন তিনি ওয়ার্কিং কমিটিতে খোলাখুলি দেশভাগের পক্ষে বললেন। আগেই আমি তার মতিগতির আঁচ পাওয়ায় তার কথা শুনে আমার ঠিক আকাশ থেকে পড়ার অবস্থা হয়নি। কিন্তু খান আব্দুল গফফর খানের মনে এর কী প্রতিক্রিয়া হবে তা সহজেই অনুমেয়। তার তো শুনে একেবারে আক্কেল গুড়ুম এবং বেশ কয়েক মিনিট মুখ দিয়ে রা বেরোলো না। তিনি তারপর ওয়ার্কিং কমিটির কাছে আর্জি জানালেন এবং মনে করিয়ে দিলেন যে বরাবর তিনি কংগ্রেসের পাশে থেকেছেন। এখন যদি কংগ্রেস তাকে ত্যাগ করে তাহলে সীমান্তে তার সাংঘাতিক প্রতিক্রিয়া হবে। তার শত্রুরা তাকে উপহাস করবে এবং এমনকি তার বন্ধুরাও বলবে যে যতদিন কংগ্রেসের সীমান্তকে দরকার ছিল ততদিন খুদাই খিদমতগারদের তাইয়ে তৈয়ে রেখেছে। কিন্তু যখনই মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস রফা করে ফেলতে চাইল, অমনি সে দেশভাগের বিরোধিতার পাট চুকিয়ে দিল। এমনকি তার আগে সীমান্তকে আর তার নেতাদের একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করল না। খান আব্দুল গফফর খান বারবার বলতে লাগলেন যে কংগ্রেস যদি এখন খুদাই খিদমতগারদের জমের মুখে ঠেলে দেয় তাহলে সীমান্ত এটাকে বিশ্বাসঘাতকের কাজ বলে মনে করবে। এই আবেদন গান্ধীজির মনকে নাড়া দেয় এবং তিনি বলেন যে লর্ড মাউন্টব্যাটেনের কানে তিনি কথাটা তুলবেন। বড়লাটের সঙ্গে দেখা হলে সেই মতো তাকে তিনি বলেন যে দেশভাগের পরিকল্পনা করা তার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না তিনি এ বিষয়ে নিঃসংশয় হচ্ছেন যে খুদাই খিদমতগারদের সঙ্গে মুসলিম লীগ ন্যায্য আচরণ করবে। দুঃসময়ে আর কষ্টের দিনে যারা সব সময় তার পাশে থেকেছেন, আজ কি করে তিনি তাদের পরিত্যাগ করবেন? লর্ড মাউন্টব্যাটেন বলেন তিনি এ নিয়ে মিস্টার জিন্নার সাথে কথা বলবেন। মিস্টার জিন্না সেই কথাবার্তার ফলে খান আব্দুল গফফর খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। দিল্লিতে তাদের মোলাকাত হয়, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছননি। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। কংগ্রেস যখন একবার দেশভাগ স্বীকার করে নিয়েছে তখন খান আব্দুল গফফর খান আর তার দলের ভবিষ্যৎ বলে আর কি থাকতে পারে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলি আলাদা হয়ে একটি পৃথক রাষ্ট্র গড়বে, এই নীতির ভিত্তিতে মাউন্টব্যাটেন পরিকল্পনা। সীমান্তে মুসলমানেরা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ, সুতরাং অবশ্যই তা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। ভৌগোলিক দিক থেকেও সীমান্ত প্রদেশ প্রস্তাবিত পাকিস্তান রাজ্যের মধ্যে পড়ে। বস্তুতপক্ষে
কোনোভাবেই তা ভারতের সংলগ্ন নয়। লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে প্রদেশগুলিকে পছন্দমতো দিকে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি ঘোষণা করেছিলেন যে আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে সীমান্তেরও সুযোগ থাকবে নিজের ভাগ্য নির্ধারণের। সেই অনুযায়ী সীমান্ত গণভোট নিয়ে ঠিক করতে পারবে পাকিস্তান না ভারত কার সঙ্গে সে যোগ দেবে। সীমান্ত প্রদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর খান সাহেব এই সময়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেন। লর্ড মাউন্টব্যাটেন তার গণভোট নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন এবং তার কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়েছিলেন। গরিষ্ঠের সমর্থন থাকার দাবিতে ডক্টর খান সাহেব ছিলেন মুখ্যমন্ত্রী, কাজেই গণভোটের প্রস্তাবের উত্তরে তিনি না বলতে পারেননি। কিন্তু তিনি একটি নতুন সওয়াল তুললেন। বললেন যে গণভোট যদি হয় তাহলে তার মধ্যে পাঠানদের নিজেদের একটি রাষ্ট্র অর্থাৎ পাকতুনিস্তান বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। আসল ব্যাপার হলো, কংগ্রেস যতটা ভেবেছিল সীমান্তে খান ভাইয়েরা ততটা শক্তিমান ছিলেন না। দেশভাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর তাদের প্রভাব প্রতিপত্তিতে ভাটা পড়ে। পাকিস্তান এখন নজরের মধ্যে এসে যাওয়ায় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সুযোগ লাভের প্রতিশ্রুতি মেলায় গোটা সীমান্ত জুড়ে আবেগের বান ডাকে। পাকিস্তানের সপক্ষে আন্দোলন আরও জোর পায় ব্রিটিশ অফিসারদের ক্রিয়াকলাপে। তারা খোলাখুলি পাকিস্তানের পক্ষ নেয় এবং সীমান্তের অধিকাংশ উপজাতীয় নেতাদের বুঝিয়ে মুসলিম লীগের দিকে টেনে আনে। ডক্টর খান সাহেব দেখলেন যে সীমান্তে তার নেতৃত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো পাকতুনিস্তানের দাবি তোলা। পাঞ্জাবিরা দাবিয়ে রাখবে এই ভয়ে বহু পাঠান এবং নিজেদের একটা ছোট্ট রাষ্ট্র হওয়া পছন্দ করছিল। লর্ড মাউন্টব্যাটেন কিন্তু নতুন কোনো দাবির কথা শুনতে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন যথাসম্ভব তাড়াতাড়ি তার পরিকল্পনা চালু করে দিতে এবং স্বাধীন পাকতুনিস্তানের প্রশ্নটি সবিস্তারে এমনকি আলোচনা পর্যন্ত হয়নি। কংগ্রেসের আলোচনায় খান ভাইদের ছিল এটাই শেষ উপস্থিতি। সুতরাং এই উপলক্ষে সংক্ষেপে বলে নিই দেশভাগের ঠিক আগে এবং ঠিক পরে তাদের কি ঘটেছিল। যখন তারা দেখলেন কংগ্রেস দেশভাগের ব্যাপারে কথা দিয়ে ফেলেছে, তখন তারা মহা ফাঁপড়ে পড়ে গেলেন। গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব নয়, কারণ তাহলে তাদের পেছনে জনসমর্থন নেই এটা স্বীকার করা হবে। তারা পেশোয়ারে ফিরে গেলেন এবং বন্ধুদের সঙ্গে যুক্তি পরামর্শ করে সীমান্তের স্বাধীনতার আওয়াজ তুললেন। প্রদেশের ব্যাপারে খান আব্দুল গফফর খান অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন এই বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সীমান্ত কংগ্রেসের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল। সীমান্ত কংগ্রেস এইবার দাবি করল এমন একটি স্বাধীন পাঠান রাষ্ট্র সৃষ্টি করতে হবে যার সংবিধান তৈরি হবে ইসলামী ধারণা অনুযায়ী গণতন্ত্র, সমানাধিকার আর সামাজিক সুবিচারের ভিত্তিতে। খান আব্দুল গফফর খান তার মত ব্যাখ্যা করে বললেন যে সীমান্তের পাঠানদের একটা নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি আছে এবং তা বজায় রাখা যাবে না যদি তারা নিজেদের আচার অনুষ্ঠান সংরক্ষণ ও বিকাশের পূর্ণ স্বাধীনতা না পায়। সুতরাং তারা দাবি করলেন যে শুধু পাকিস্তান আর ভারতের বাছাইয়ের ভিত্তিতে গণভোট নিয়ে চলবে না, সেখানে একটি স্বাধীন পাকতুনিস্তানের বিকল্প রাখতে হবে। একমাত্র তাহলেই গণভোট হবে জনগণের ইচ্ছার ন্যায্য এবং সত্যিকার প্রতিফলন। যদি তা না হয় গণভোটের কোনো মানেই থাকবে না, কারণ তাহলে পাকিস্তানের অন্যান্য জনমণ্ডলীর চাপে পাখতুনরা তলিয়ে যাবে। এটা মনে করার যুক্তি আছে যে স্বাধীন পাখতুনিস্তান গণভোটের অন্তর্ভুক্ত হলে অধিকাংশ না হলেও বেশ বড় একটা অংশ তার পক্ষে ভোট দিত। তারা ভয় পাচ্ছিল পাঞ্জাব তাদের পেটে পুরে ফেলবে এবং একমাত্র সেই কারণেই হয়তো পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিতে তারা প্রবৃত্ত হয়। মিস্টার জিন্নাহ বা লর্ড মাউন্টব্যাটেন দুজনের কেউই এই দাবি মানতে রাজি ছিলেন না।
লর্ড মাউন্টব্যাটেন পরিষ্কার বলে দিলেন যে সীমান্তে একটি স্বতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র হতে পারবে না। তাদের হয় ভারতে নয় পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে হবে। খান ভাইয়েরা তখন ঘোষণা করলেন যে তাদের দল গণভোটে যোগ দেবে না এবং পাঠানদের কাছে তারা গণভোট বয়কটের ডাক দিলেন। গণভোট হলো এবং বিরাট সংখ্যক লোক পাকিস্তানের সপক্ষে ভোট দিল। খান ভাইরা যদি গণভোট বয়কট না করতেন এবং তাদের দলবল যদি ঐকান্তিকভাবে খাটত, তাহলে কি ফল হতো কেউ বলতে পারে না। যাই হোক, জনগণের রায় মুসলিম লীগের পক্ষে গেল এবং ব্রিটিশ সরকার অবিলম্বে তা মেনে নিল। দেশভাগের পর অবস্থার গতিকে খান ভাইরা তাদের বক্তব্য কিছুটা বদলালেন। তারা ঘোষণা করলেন যে স্বাধীন পাখতুনিস্তানের দাবি বলতে এ নয় যে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আদত পাকিস্তানেরই অঙ্গ হিসেবে সীমান্তের পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার মেনে নিতে হবে। খোলসা করে তারা বললেন যে পাকিস্তানে এমন এক গঠনতন্ত্র তারা চান যা প্রদেশগুলিকে পূর্ণ স্বায়ত্তশাসনের গ্যারান্টি দেবে এবং তাতে করে পাঠানদের সামাজিক আর সাংস্কৃতিক জীবনের নিরাপত্তা পাবে। এই সাংবিধানিক রক্ষা কবচ না থাকলে পাঞ্জাবিরাই পুরো পাকিস্তানে রাজত্ব করবে এবং পাঠান আর অন্যান্য সংখ্যালঘুদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করবে। এটা মানতেই হবে যে খান ভাইদের এই দাবি অতিশয় সঙ্গত। তাছাড়া লাহোরে যে প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল এবং পরে কখনো বদলায়নি, সেই প্রস্তাবের সঙ্গেও এই দাবি খাপ খায়। সুতরাং খান ভাইয়েরা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছেন বলে মিস্টার জিন্নার অভিযোগের কোনোই যৌক্তিকতা নেই। বস্তুতপক্ষে তার সঙ্গে খান আব্দুল গফর খানের করাচিতে বেশ কয়েকবার সাক্ষাৎকার হয়েছে এবং একটা পর্যায়ে মনে হয়েছিল তাদের মধ্যে একটা রফা প্রায় হয়ে গেছে। পাকিস্তানের ওয়াকিবহাল লোকেরা কেউ কেউ বলেন যে খান আব্দুল গফর খানের আন্তরিকতায় জিন্না নাকি মুগ্ধ হন এবং তার ও তার সহকর্মীদের সঙ্গে মোলাকাত করার জন্য পেশোয়ারে যাবেন বলে ঠিক করেন। অবশ্য সেটা আর হয়ে ওঠেনি। খান ভাইদের রাজনৈতিক প্রতিপক্ষেরা জিন্নার কান ভাঙাতে দেরি করেনি। সীমান্তে যিনি মন্ত্রিসভা গড়েছিলেন সেই খান আব্দুল কাইয়ুম খান স্বভাবতই চাননি জিন্না আর খান ভাইদের মধ্যে কোনো মিটমাট হয়। সুতরাং তিনি এমন সব কাজকারবার চালাতে লাগলেন যাতে দুপক্ষের বোঝাপড়া অসম্ভব হয়ে পড়ল। বস্তুতপক্ষে তার সরকারের কাজকর্মের শোভনতা আর ন্যায় বিচারের বালাই থাকেনি। অবৈধভাবে এবং অন্যায়ের আশ্রয় নিয়ে ক্ষুদাই খিদমাতগারদের পিষে ফেলা হলো, চূর্ণ হলো গণতন্ত্র এবং বল প্রয়োগ হয়ে দাঁড়ালো রোজকার ব্যাপার। বৈধ অভিযোগ ছাড়াই অথবা বিনা বিচারে খান আব্দুল গফফার খান, ডক্টর খান সাহেব এবং ক্ষুদাই খিদমাতগারদের অন্যান্য নেতৃবৃন্দকে জেলে পুরে দেওয়া হলো। প্রায় 6 বছর ধরে তাদের জেলখানায় পচে মরতে হয়েছে। খান আব্দুল কাইয়ুম খানের বৈর নির্যাতন এমন মাত্রা ছাড়া হয়ে উঠেছিল যে মুসলিম লীগেরও একটি অংশ তাতে বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং বলে যে খান ভাইদের হয় আদালতে সোপর্দ করো নয় ছেড়ে দাও। কিন্তু সবই ভস্মে ঘি ঢালা। আইনের নাম করে বিধি বহির্ভূত দমনপীড়ন সমানে চলতে থাকলো। 1947-এর 14 জুন এআইসিসির অধিবেশন বসে। আমি এআইসিসির ঢের মিটিং দেখেছি, কিন্তু এমন উদ্ভটতম একটি বৈঠকে থাকার দুর্ভাগ্য আমার কমই হয়েছে। যে কংগ্রেস বরাবর ভারতের ঐক্য আর স্বাধীনতার জন্য লড়াই করে এসেছে, এখন সেই কিনা দেশকে ভাগ করার সরকারি প্রস্তাব নিয়ে মাথা ঘামাতে বসেছে। পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ প্রস্তাব তুললেন এবং তার উপর সর্দার প্যাটেল আর জওহরলাল বলার পর মাঝখানে গান্ধীজি মুখ খুললেন। কংগ্রেসের পক্ষ থেকে এই ল্যাজ গুটিয়ে পায়ে পড়া আমার একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আমার বক্তৃতায় আমি বললাম, আমাদের পোড়া কপাল, তাই অবস্থার ফেরে ওয়ার্কিং কমিটিকে আজ এই সিদ্ধান্ত নিতে হলো।
ভারতের পক্ষে দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। সপক্ষে শুধু একটা কথাই বলবার আছে যে ভাগ হওয়া ঠেকাবার আমরা প্রাণপণ চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে উঠিনি। এখন আর এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যদি আমরা আজই স্বাধীনতা নগদে হাতে পেতে চাই, তাহলে ভারত বিভাগের দাবির কাছে মাথা নোয়াতে হবে। তবে আমরা যেন ভুলে না যাই যে জাতি হলো এক এবং তার সাংস্কৃতিক জীবন আজও এক আছে, কালও এক থাকবে। রাজনৈতিকভাবে আমরা হার মেনে নিচ্ছি, কিন্তু আমাদের সংস্কৃতি যাতে ভাগ না হয় তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। জলের মধ্যে কাঠি ডোবালে দেখে মনে হবে জল যেন কাটা পড়ে দুখানা হয়ে গেছে। জল কিন্তু যে কে সেই থাকে। যে মুহূর্তে কাঠিটা তুলে নেওয়া হবে তখন এমনকি কাটার ভাবটাও আর থাকবে না। আমার বক্তৃতা সর্দার প্যাটেলের ভালো লাগেনি। তিনি তার প্রায় পুরো বক্তৃতায় চেষ্টা করে গেলেন আমি যা বলেছি তা খণ্ডন করতে। তার যুক্তি হলো ভাগ করার প্রস্তাব এসেছে দুর্বলতা বা বাধ্যবাধকতার দরুন নয়। আসলে ভারতের এখনকার অবস্থার এটাই হলো একমাত্র খাঁটি সমাধান। এত বড় বিয়োগান্তক ঘটনার মধ্যেও কিছু কিছু লোক হাসির খোরাক জুগিয়েছিল। কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী জাতীয়তাবাদীর ভান করলেও আসলে তারা দৃষ্টিভঙ্গিতে ছিল যারপরনাই সাম্প্রদায়িক। তারা সবসময় বলে এসেছে যে ভারতের কোনো সমন্বিত সংস্কৃতি নেই। তাদের ধারণা কংগ্রেস যাই বলুক, হিন্দুদের আর মুসলমানদের সামাজিক জীবন একেবারেই আলাদা। বোধহয় এই রক্ষণশীল গোষ্ঠীর সবচেয়ে জাহাবাজ সদস্য হলেন শ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন। অবাক কাণ্ড এই যে হঠাৎ সেই তাকেই মঞ্চে দেখা গেল ভারতীয় ঐক্যের সবচেয়ে বড় প্রবক্তা হিসাবে। শ্রী ট্যান্ডন তীব্র ভাষায় প্রস্তাবের বিরোধিতা করেন এবং তিনি এই যুক্তি দেখান যে ভারতের সাংস্কৃতিক আর জাতীয় জীবনকে কিছুতেই ভাগ করা যায় না। যা তিনি বলছিলেন সেটা আমারও মনের কথা। তার এখনকার কথা যে সত্যি সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তা হলেও আমি ভুলতে পারছিলাম না যে তিনি আর তার সঙ্গী সাথীরা আজীবন এই মতের বিরোধিতা করে এসেছেন। এও ভারী আশ্চর্য যে এখন নিদানকালে তারা অখণ্ড ভারত চায় বলে চিৎকার জুড়েছেন। প্রথম দিনের বিতর্কের পর ওয়ার্কিং কমিটির প্রস্তাবের বিরুদ্ধে হাওয়া বেশ গরম হয়ে উঠেছিল। পণ্ডিতপন্থের ধারালো যুক্তি বা সর্দার প্যাটেলের কথার ধার কোনো কিছু দিয়েই প্রস্তাবের পক্ষে লোকজনদের ভজানো যায়নি। জন্মকাল থেকে কংগ্রেস যে কথা বলে আসছে, বলতে গেলে আজ তা বেমালুম অস্বীকার করলে ভজাবেই বা কেমন করে। অগত্যা গান্ধীজিকে দিয়ে কথার মধ্যে কথা বলাতে হলো। সদস্যদের কাছে তিনি আবেদন জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির পেছনে এসে দাঁড়াতে। সেই সঙ্গে বললেন যে বরাবরই তিনি দেশভাগের বিরোধিতা করে এসেছেন এবং কেউ তা অস্বীকার করতে পারে না। কিন্তু আজ এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এছাড়া অন্য কোনো পথ নেই। মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নিতে হচ্ছে রাজনৈতিক বাস্তবতার খাতিরে এবং পণ্ডিতপন্থের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করার জন্য সদস্যদের কাছে তিনি ব্যগ্রতা জানাচ্ছেন। প্রস্তাবটি ভোটে দিলে পক্ষে 29 জন এবং বিপক্ষে 15 জন ভোট দেয়। এমনকি গান্ধীজির আবেদন সত্ত্বেও এর চেয়ে বেশি সদস্যকে দিয়ে পক্ষে ভোট দেওয়ানো যায়নি। প্রস্তাব অবশ্যই পাশ হলো, কিন্তু লোকজনদের তখন মনের কি অবস্থা! দেশভাগের কথা মনে করে সকলেরই মন ভারী হয়ে উঠেছে। এমন কেউ প্রায় ছিল না যে অকুণ্ঠভাবে সে প্রস্তাব মেনে নিয়েছিল। এমনকি যারা দেশভাগ মেনে নিয়েছিল তাদেরও মনে মনে তাতে একেবারেই সায় ছিল না। এমনিতেই তা যথেষ্ট খারাপ, কিন্তু তার চেয়েও খারাপ ব্যাপার এক রকমের চতুর সাম্প্রদায়িক রটনা ক্রমেই চাউর হচ্ছে। কংগ্রেস মহলে প্রকাশ্যেই বলা কওয়া হচ্ছে যে পাকিস্তানে হিন্দুদের ঘাবড়াবার দরকার নেই, ভারতে 4.5 কোটি মুসলমান তো থাকছেই। পাকিস্তানে হিন্দুদের গায়ে হাত পড়লে তার ফল ভুগতে হবে
ভারতের মুসলমানদেরও। এআইসিসির অধিবেশনে সিন্ধু প্রদেশের সদস্যরা প্রস্তাবের প্রবল বিরোধিতা করে। তাদের যত রকমের সম্ভব আশ্বাস দেওয়া হয়, প্রকাশ্য মঞ্চ থেকে নয়, তবে ব্যক্তিগত আলোচনায় তাদের বলা হয় যে পাকিস্তানে যদি তাদের ডানা ছেঁটে দেওয়া বা গায়ে থুতু দেওয়া হয়, ভারতের মুসলমানদের উপর ভারত তার শোধ নেবে। প্রথম যখন এই কথা আমার কানে আসে, শুনে আমি মর্মাহত হই। সঙ্গে সঙ্গে আমার মনে হয় এ অতি বিপজ্জনক মনোভাব এবং এর শোচনীয় এবং সুদূর প্রসারী প্রতিফলন দেখা দিতে পারে। অর্থাৎ দেশভাগ যেন মেনে নেওয়া হচ্ছে এই করারে যে ভারত পাকিস্তান নির্বিশেষে এক দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার খাতিরে জামিন থাকবে অন্য দেশের সংখ্যালঘুরা। বদলা নেওয়ার ভেতর দিয়ে সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার এই প্রথাটিকে আমার বর্বরোচিত বলে মনে হয়েছিল। পরবর্তী ঘটনাবলিতে প্রমাণ হয়েছে যে আমার আশঙ্কা খুবই ঠিক ছিল। দেশভাগের পর নতুন সীমান্তের এপারে ওপারে এই বলির পাঠা আর বদলা নেওয়া মনোভাব থেকেই রক্তগঙ্গার ঢল বয়ে গেছে। কংগ্রেসের কিছু সদস্য এসব তত্ত্ব যে কি বিপজ্জনক তা অনুধাবন করতে পেরেছিলেন। বিশেষ করে বাংলার একজন কংগ্রেস নেতা কিরণ শঙ্কর রায়ের কথা আমার মনে পড়ছে। এটা যে অতি বিপজ্জনক তত্ত্ব সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে তদানীন্তন কংগ্রেস সভাপতি আচার্য কৃপালনীকে তিনিও বলেছিলেন। একবার এই মনোভাব বাড়তে দিলে পাকিস্তানের হিন্দুদের আর ভারতের মুসলমানদের নির্যাতন আর খুন খারাপি ঠেকানো যাবে না। কিন্তু কিরণ শঙ্কর রায়ের কথায় কেউ গা করেনি, বরং উল্টো তার ভয় পাওয়ায় তারা হাসাহাসি করেছে। তাকে তারা এও বলে যে দেশ একবার ভাগ হলে বলির পাঠার তত্ত্বটিও মেনে নিতে হবে। তারা যুক্তি দেয় পাকিস্তানের হিন্দুদের পরিত্রাণের ওটাই একমাত্র উপায়। কিরণ শঙ্কর রায় তাদের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার কাছে আসেন। কিছু কিছু কংগ্রেস নেতার দেওয়া আশ্বাস বাক্যে তিনি কখনোই বিশ্বাস করেননি এবং তিনি যে অমঙ্গল আশা করেছিলেন তার জীবনকালেই তা বাস্তবে পরিণত হয়েছিল। ক্ষমতা হস্তান্তরের যাবতীয় বন্দোবস্ত সেরে ফেলতে মাস 15 সময় লাগবে। বস্তুতপক্ষে মিস্টার অ্যাটলি 1947-এর 20 ফেব্রুয়ারি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ব্রিটিশ সরকারের নির্দিষ্ট অভিপ্রায় হল 1948-এর জুন মাসের মধ্যেই দায়িত্বশীল ভারতীয়দের হাতে ক্ষমতা অর্পণের পাট চুকিয়ে ফেলা। কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে 3রা জুনের মধ্যে জল অনেক দূর গড়িয়ে যায়। দেশভাগের পরিকল্পনা গৃহীত হয়ে যাওয়ায় লর্ড মাউন্টব্যাটেন জানিয়ে দিলেন যে ইতি কর্তব্য যথাসম্ভব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সম্ভবত তিনি আরও কিছু এঁচে রেখেছিলেন। একদিক থেকে তিনি চাইছিলেন ভারতীয়দের হাতে ব্রিটিশের দায়িত্ব ছেড়ে দেওয়ার কাজটা হোক শুভস্য শীঘ্রম। অন্যদিকে তিনি হয়তো ভয় পাচ্ছিলেন যে দেরি হলে তার পরিকল্পনায় নতুন করে কেউ বাগড়া দিয়ে না বসে। যেমন ক্যাবিনেট মিশন পরিকল্পনার কাজে পরিণত করতে দেরি হওয়ার ফলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হলো এবং শেষ পর্যন্ত প্ল্যানটি ভেস্তে গেল। লর্ড মাউন্টব্যাটেন ধরে রেখেছিলেন যে 3 মাস সময়ের মধ্যে তিনি ভারত বিভাগের কাজটা চুকিয়ে ফেলবেন। কাজও চারটেখানি নয়। আমি প্রকাশ্যেই সন্দেহ প্রকাশ করে বলেছিলাম যে এত জটিল কাজ অত কম সময়ে হওয়া শক্ত। লর্ড মাউন্টব্যাটেন ধরে রেখেছিলেন যে 3 মাস সময়ের মধ্যেই তিনি ভারত বিভাগের কাজটা চুকিয়ে ফেলবেন। কাজও চারটিখানি নয়। আমি প্রকাশ্যেই সন্দেহ প্রকাশ করে বলেছিলাম যে এত জটিল কাজ অত কম সময়ে হওয়া শক্ত। লর্ড মাউন্টব্যাটেন যে কেরামতি আর কুদরতের সঙ্গে এই কাজটি উতরে দিলেন তাতে তাকে বাহবা না দিয়ে পারা যায় না। প্রত্যেকটি খুঁটিনাটি তার নখদর্পণে। যে কোনো জিনিস চট করে তিনি ধরে ফেলতে পারেন। এই সব গুণ থাকার জন্য যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলতে পুরো 3 মাসও তার লাগেনি এবং 1947-এর অগাস্ট মাসে ভারত ভেঙে দুখানা রাষ্ট্র হলো। 2টি রাষ্ট্র বানাতে গিয়ে কী রকম সুকৌশলে তিনি নানান জটিল কাজ হাসিল করেছিলেন আমি তার একটা নমুনা দেব।
যখনই জানা হয়ে গেল ভারত বিভক্ত হচ্ছে, অমনি হিন্দুরা আর মুসলমানেরা এসে ফুলিয়ে ফাঁপিয়ে তাদের দাবি জানাতে শুরু করে দিল। দেশ জুড়ে এখানে সেখানে হাঙ্গামা দেখা দিল। 1946-এ কলকাতায় মহামারণযজ্ঞ শেষ না হতেই নোয়াখালী আর বিহারে তুলকালাম কাণ্ড হলো। মার্চে শুরু হলো পাঞ্জাবের দাঙ্গা। গোড়ায় লাহোরে সীমাবদ্ধ থাকলেও বিরোধের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে রাওয়ালপিন্ডির ভিতরে বাইরে, বিরাট এলাকা গ্রাম করে ফেলে। বস্তুতপক্ষে লাহোর হয়ে দাঁড়ালো হিন্দু আর মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িকতাবাদের রণস্থল। হিন্দু আর শিখদের প্রতিনিধিরা জোর চেষ্টা চালান লাহোর যাতে ভারতে থাকে, তার জন্য কংগ্রেসকে বুঝিয়ে রাজি করাতে। তারা দেখালো পাঞ্জাবের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলো লাহোর, এবং সেই লাহোর যদি পাকিস্তানে চলে যায় তাহলে পাঞ্জাব চিরকালের মতো পঙ্গু হয়ে যাবে। সুতরাং অনেকেই এসে চাপাচাপি করতে লাগলো কংগ্রেস যেন লাহোরের জন্য লড়ে যায়। তাদের প্রস্তাবে কান না দিয়ে কংগ্রেস বলে যে জনমত অনুযায়ী এ প্রশ্নের সমাধান পেতে হবে। মুসলমান, হিন্দু আর শিখদের কোনো কোনো অংশ চাইছিল হিংসার পথে লাহোর প্রশ্নের ফয়সালা করতে। মোটামুটিভাবে ধরলে লাহোরে আর তার আশেপাশে সম্পত্তিবান শ্রেণী বলতে হিন্দুরা। মুসলমানেরা দেখল সম্পত্তি নষ্ট করলে আর অর্থনৈতিক ক্ষেত্রে হামলা চালালে হিন্দুরা সবচেয়ে বেশি ঘা খাবে। সুতরাং তারা কলকারখানা আর ঘরবাড়ি জ্বালিয়ে দিল এবং অমুসলমানদের ধন সম্পত্তি এলোপাতাড়ি লুট করল। লাহোরে হিন্দুদের একাংশ মুসলমান মেরে তার শোধ নিল। এদের ধন দৌলত ছিল এবং এরা মনে করেছিল যে এইভাবে হামলা করলে হয়তো মুসলমানদের ভাগাতে পারা যাবে এবং তখন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হবে। এটা খোলাখুলি বলা হয়েছিল যে লড়াইতে আক্রমণের লক্ষ্য ছিল এক দলের ধন আর অন্য দলের প্রাণ। তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল সাম্প্রদায়িক দলগুলোর বড় বড় পাণ্ডা। কাজেই ব্যাপকভাবে রটেছিল এবং সাধারণভাবে লোকে বিশ্বাসও করেছিল যে মুসলিম লীগের কেন্দ্রীয় এবং প্রাদেশিক নেতারা ছিলেন হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের সংগঠক। একইভাবে হিন্দু মহাসভার নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের তারাই উস্কেছেন। কলকাতায়ও বলতে গেলে একই ব্যাপার দাঁড়ায়। মুসলিম লীগের চেলারা জেদ ধরে কলকাতাকে পাকিস্তানে ঢোকাতে হবে, তেমনি যারা লীগের বিরুদ্ধে তারা বলে কলকাতা ভারতে থাকবে। লর্ড মাউন্টব্যাটেন এমনই এক পরিস্থিতিতে পাঞ্জাব আর বাংলা ভাগ করার প্রশ্নটি হাতে নেন। সিদ্ধান্ত হয়েছিল প্রাদেশিক বিধানসভায় ভোট নিয়ে ঠিক হবে প্রদেশটি খণ্ডিত হবে নাকি অখণ্ড আকারে ভারতে বা পাকিস্তানে যোগ দেবে। পাঞ্জাব আর বাংলার দুই বিধানসভা খণ্ডকরণের পক্ষে সিদ্ধান্ত নেয়। লর্ড মাউন্টব্যাটেন তখন সীমানা নির্ধারণের ব্যাপারে এক বাউন্ডারি কমিশন নিয়োগ করে লর্ড র্যাডক্লিফকে সেই কাজের ভার দিলেন। মিস্টার র্যাডক্লিফ তখন ছিলেন সিমলায়। তিনি তাতে রাজি হলেন, কিন্তু প্রস্তাব করলেন যে জরিপের কাজ তিনি শুরু করবেন জুলাইয়ের গোড়ার দিকে। তিনি যুক্তি দিলেন যে জুনের গরমে পাঞ্জাবে জমি জরিপের কাজে হাত দেওয়া প্রায় অসম্ভব। আর যত যাই হোক, জুলাই বলতে মাত্র 3-4 সপ্তাহের ফারাক। লর্ড মাউন্টব্যাটেন তাকে বলেন 3-4 সপ্তাহ তো কোন ছাড়, একদিনের দেরিও তিনি বরদাস্ত করতে রাজি নন। তার যেই কথা সেই কাজ। এ থেকে বোঝা যাবে কি রকম তৎপরতা আর দ্রুততার সঙ্গে লর্ড মাউন্টব্যাটেন কাজ করতেন। লর্ড মাউন্টব্যাটেনের দ্বিতীয় মাথা ব্যথা ছিল সচিবালয় এবং ভারত সরকারের পুঁজিপাটার ভাগযোগ নিয়ে। এমনকি যে ক্ষেত্রে গোটা প্রদেশ হয় এ রাষ্ট্র নয় ও রাষ্ট্রে যাবে, সেক্ষেত্রেও নানান ঝঞ্ঝাট দেখা দিল। যেসব প্রদেশ পাকিস্তানভুক্ত হলো তাদের দলিল দস্তাবেজ আলাদা করে পাকিস্তানে চালান করতে হলো। খণ্ডিত প্রদেশের ক্ষেত্রে তো আরও মুশকিল। লর্ড মাউন্টব্যাটেন নিজে দাঁড়িয়ে থেকে গোটা ব্যবস্থার তদারকি করেছেন
এবং এর জন্য তার নিযুক্ত কমিটিতে যখনই যে সমস্যা উঠেছে সঙ্গে সঙ্গে তা মিটিয়ে ফেলেছে। এর চেয়েও দুরূহ কাজ ছিল দেশের টাকা পয়সা আর সৈন্যবাহিনীর ভাগ বাটোয়ারা। যেমনি তিনি উঠে পড়ে লাগতে পারতেন, তেমনি মাথা থেকে বার করবার তার ক্ষমতাও ছিল। ফলে কোনো বাধাই তার কাছে অলঙ্ঘ্য ছিল না। নির্দিষ্ট তারিখের মধ্যেই টাকা পয়সা সংক্রান্ত সমস্যাগুলো মিটিয়ে ফেলা হলো। সেনাবাহিনীর ব্যাপারে ঠিক হলো পাকিস্তান পাবে সৈন্যবলের 1/4 আর ভারত 3/4। প্রশ্ন উঠল, সেনাবাহিনী এখনই ভাগযোগ হবে নাকি আপাতত 2-3 বছর একই কমান্ডের অধীনে থাকবে? বাহিনীর সেনাপতিরা পরামর্শ দিলেন যে এই সময়ের জন্য সেনাপতিমণ্ডলী থাকবে অভিন্ন। তাদের যুক্তি শুনে আমি খুশি হই এবং তাতে সায় দিই। এর পেছনে লর্ড মাউন্টব্যাটেনের দেখানোর কারণ ছাড়াও আমার নিজেরও যৌক্তিকতা ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে দেশ যেই ভাগ হবে অমনি শুরু হয়ে যাবে দাঙ্গা হাঙ্গামা। আমি মনে করেছিলাম তেমন অবস্থায় সৈন্যবাহিনী এক থাকলে ভারতের পক্ষে ভালো হবে। অবস্থা সামাল দিতে হলে সৈন্যবাহিনীর মধ্যে সাম্প্রদায়িক বাটোয়ারের প্রশ্ন আনাটা আমাদের পক্ষে ঠিক হবে না, এটা আমি পরিষ্কার বুঝেছিলাম। এ পর্যন্ত সামরিক বাহিনীতে সাম্প্রদায়িক মনোভাবের বালাই ছিল না। সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখলে তাদের নিয়মানুবর্তিতা আর নিরপেক্ষতা নিশ্চিতভাবে বজায় থাকবে। সুতরাং সেনাপতি এক রাখার জন্য আমি চাপ দিই এবং এটা আমি নথিবদ্ধ করতে চাই যে লর্ড মাউন্টব্যাটেন এ ব্যাপারে পূর্ণ সমর্থন জানান। আমার দৃঢ় বিশ্বাস যে স্বাধীনতার অব্যবহিত পরের অবস্থায় সেনাবাহিনী অখণ্ড থাকলে অনেক রক্তগঙ্গা ঠেকানো যেত। দুঃখের সঙ্গে বলছি, আমার সহযোগীরা আমার সঙ্গে একমত হননি এবং প্রচণ্ডভাবে আমার বিরোধিতা করেন। আমি সবচেয়ে অবাক হলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদের বিরোধিতা দেখে। তিনি ছিলেন শান্তিবাদী এবং অহিংসায় পরম বিশ্বাসী। সৈন্যবাহিনীকে ভাগ করার এখন তিনিই হলেন পাণ্ডা। তিনি বলেন, ভারত যদি 2টি রাষ্ট্রে ভাগ হয়, একটি দিনের তরেও যুক্ত বাহিনী থাকা উচিত নয় এবং থাকবেও না। এটাকে আমি একটি বিপজ্জনক সিদ্ধান্ত বলে মনে করি। এতে সৈন্যবাহিনীকে সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করা হলো। মুসলিম ইউনিটগুলো পাকিস্তানে গেল এবং হিন্দু আর শিখ ইউনিটগুলো ভারতে এলো। তখন পর্যন্ত যা ছিল না তাই হলো। সামরিক বাহিনীর রক্তে সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে দেওয়া হলো। 15ই আগস্টের পর সীমান্তের 2 পারে যখন নিরীহ নরনারীর রক্তের স্রোত বয়ে গেল, সৈন্যবাহিনী তখন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তার চেয়েও খারাপ এই যে কোনো কোনো ক্ষেত্রে মিলিটারির লোকেরাও সেই রণতাণ্ডবে যোগ দিল। লর্ড মাউন্টব্যাটেন যখন বললেন যে পূর্ব পাঞ্জাবে সামরিক বাহিনীর ভারতীয় লোকজনেরা মুসলমানদের মারণযজ্ঞে ভিড়তে চাইলে ব্রিটিশ অফিসাররা বহু কষ্টে তাদের নিরস্ত করে, তার বলার মধ্যে রাগের চেয়ে বেশি ছিল দুঃখ। ঘটনাটির কথা লর্ড মাউন্টব্যাটেনের কাছে শুনি। ব্রিটিশ অফিসারদের সম্পর্কে তার এই উক্তি সত্যি কি না তা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে ব্যক্তিগতভাবে আমি জানি যে অবিভক্ত ভারতীয় বাহিনীর লোকেরা পাকিস্তানে হিন্দু আর শিখদের এবং ভারতে মুসলমানদের খুন করেছে। এতে ভারতীয় বাহিনীর অসামান্য ঐতিহ্যে ফাটল ধরে এবং তার এতদিনের গরিমার মুখে চুনকালি পড়ে। আমার প্রস্তাব ছিল সরকারি চাকরির ক্ষেত্রে সাম্প্রদায়িক ভিত্তিতে যেন ভাগযোগ না করা হয়। রাজনৈতিক কারণে বাধ্য হয়ে আমরা দেশভাগ মেনেছি, কিন্তু নিজের নিজের এলাকা থেকে রাজকর্মচারীদের উঠিয়ে আনার কোনো যুক্তি নেই। আমি মনে করেছিলাম রাজকর্মচারীরা যে প্রদেশে যে আছে তাকে সেই প্রদেশেই রেখে দেওয়া উচিত। এইভাবে পশ্চিম পাঞ্জাব, সিন্ধু প্রদেশ কিংবা পূর্ববঙ্গে যে রাজকর্মচারীরা আছে সম্প্রদায় নির্বিশেষে তারা পাকিস্তানে থেকে যাবে। তেমনি যে রাজকর্মচারীরা ভারতীয় প্রদেশের সঙ্গে যুক্ত তারা হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতে চাকরি করবে।
আমার চিন্তাটা ছিল অন্তত সরকারি চাকরির ক্ষেত্রে সাম্প্রদায়িক আবেগ অনুভূতি সরিয়ে রাখতে পারলে তুলনায় ভালো আবহাওয়া দুটি রাষ্ট্রেই বজায় রাখা যাবে। প্রশাসন তাহলে সাম্প্রদায়িক বিষে জর্জরিত হবে না এবং দুটি রাষ্ট্রেই সংখ্যালঘুরা নিজেদের ঢের বেশি নিরাপদ মনে করবে। আমার খেদ এই যে আমার এত বলা কওয়াতেও কোনো কাজ হয়নি। তার ফল এই হলো যে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে হিন্দু আর শিখেরা চাইল ভারতে থাকতে আর মুসলমানেরা বেছে নিল পাকিস্তান। মাউন্টব্যাটেনের সঙ্গে এ নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি সামরিক বাহিনী আর সরকারি কাজে সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগাভাগি কতটা বিপজ্জনক। লর্ড মাউন্টব্যাটেন আমার সঙ্গে একমত হন এবং এ ব্যাপারে যথাসাধ্য আমার পেছনে দাঁড়ান। সৈন্যবাহিনীর ক্ষেত্রে তার চেষ্টায় কোনো কাজ হয়নি। সামরিক ক্ষেত্রে তার চেষ্টায় একমাত্র ফল হলো এই যে রাজকর্মচারীরা কোথায় যাবেন তা স্থায়ীভাবে বা সাময়িকভাবে বেছে নিতে পারবে। স্থায়ীভাবে যারা স্থান বাছাই করবে তাদের নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। যারা সাময়িকভাবে বাছাই করবে তাদের 6 মাসের মধ্যে মতি পরিবর্তনের অধিকার দেওয়া হলো। যারা এইভাবে নিজেদের ইচ্ছা বদল করবে দুটি রাষ্ট্র থেকেই তাদের ফিরিয়ে নেওয়ার ওয়াদা দেওয়া হলো। খুব দুঃখের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে যে যদিও বুকে হাত দিয়ে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে হতভাগ্য লোকজনেরা সাময়িকভাবে স্থান নির্বাচনের সুযোগ নিয়েছিল তারা দুটি রাষ্ট্রের একটি থেকেও সবসময়ে ন্যায্য ব্যবহার পায়নি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এমনকি ইচ্ছা প্রয়োগ করার ব্যাপারেও মুসলিম লীগ নির্বোধের মতো এবং একগুঁয়ে আচরণ করেছে। মুসলমান হলেই তাকে তাতিয়েছে পাকিস্তান বেছে নিতে এবং ভারত ছেড়ে আসতে। সে সময় সচিবালয়ের বেশ কিছু মোক্ষম পদে ছিলেন মুসলমানেরা। মুসলিম লীগ তাদের সবাইকে ভারত ছাড়ার জন্য চাপ দিল, তারা রাজি হচ্ছিল না। কংগ্রেস নিরঙ্কুশ ক্ষমতায় এলে তাদের কী দুর্গতি হবে তার যাবতীয় বিবরণ তুলে ধরে তাদের প্রাণে ভয় ঢোকানো হলো। এই সব রটনায় মুসলমান কর্মচারীরা খানিকটা ঘাবড়ে যেতে থাকায় আমি ভারত সরকারকে এ ব্যাপারে তার পরিষ্কার বক্তব্য জানিয়ে একটি সার্কুলার বার করতে বলি। লর্ড মাউন্টব্যাটেন আর জওহরলাল আমার সঙ্গে সম্পূর্ণ একমত হলেন। এই মর্মে সত্যিই একটি সার্কুলার জারি হয়ে গেল যে মুসলমান আর সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভারতে থেকে চাকরি করবেন তারা সর্বাধিক অধিকার ভোগ করবেন তো বটেই, তাছাড়া তাদের উদার দৃষ্টিতে দেখতে হবে। এই সার্কুলারের ফলে কেন্দ্রীয় সচিবালয়ের মুসলমান অফিসারদের বড় একটি অংশের মধ্যে আস্থা ফিরে আসে। এটা জানতে পেরে থেকে যেতে ইচ্ছুকদের পেছনে মুসলিম লীগের নেতারা লোক লেলিয়ে দিতে শুরু করলেন। একে তো এমনিতেই ভবিষ্যৎ সম্বন্ধে তারা ভয়ে ভয়ে ছিল, তার উপর এই বলে তাদের ভয় দেখানো হতে লাগলো যে তারা ভারতে থাকলে মুসলিম লীগ আর পাকিস্তান সরকার তাদের শত্রু বলে গণ্য করবে এবং যত রকমে পারে ফ্যাসাদে ফেলবে। এই সব অফিসারদের অনেকেই এসেছিল সেই সব প্রদেশ থেকে যা তখন পাকিস্তানের অন্তর্গত। যখন তারা দেখল মুসলিম লীগের কর্তারা পাকিস্তানে থাকা তাদের বিষয় সম্পত্তি আর আত্মীয় স্বজনদের ব্যাপারে দাঁত তোলার ভয় দেখাচ্ছে, তখন তারা বেজায় ঘাবড়ে গেল। আমার নিজের মন্ত্রকেই বেশ কয়েকজন উচ্চপদস্থ মুসলমান অফিসার ছিলেন। আমার কাছ থেকে আশ্বাস পেয়ে তারা ভারতেই থেকে গিয়েছিল। কিন্তু মুসলিম লীগ যখন তাদের পরিবার পরিজন আর বিষয় আশয়ের ব্যাপারে শাসানি দিতে থাকলো, তখন তারা কেউ কেউ জল ভরা চোখে এসে আমাকে বলল, আমরা ভারতে থেকে যাব মনস্থির করেছিলাম, কিন্তু মুসলিম লীগ যেভাবে ভয় দেখাচ্ছে তাতে আর তা সম্ভব হবে না। আমাদের বাড়ির লোকেরা সব পশ্চিম পাঞ্জাবে রয়েছে, তাদের দুর্ভোগ হোক এটা চায় না, তাই বাধ্য হয়ে আমরা পাকিস্তানে চলে যেতে চাইছি। ভারত থেকে সমস্ত মুসলিম অফিসারকে ঝেঁটিয়ে বার করে দেওয়া, এটা করে মুসলিম লীগ শুধু মোক্ষমই করেনি, অপকারও করেছে। এতে সমগ্র ভারতের যত না ক্ষতি হয়েছে তার চেয়ে ঢের বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের। দেশভাগ যখন মানা হয়ে গেছে এবং পাকিস্তান যখন পত্তন হতে যাচ্ছে,
তখন নতুন রাষ্ট্রে মুসলমানদের সব সুবিধা হবে, এ তো জানা কথাই। যদি তার উপর কিছু মুসলমান ভারতে চাকরি করতে পারে, তাহলে তাতে শুধু তাদেরই ব্যক্তিগত সুবিধা নয়, গোটা সম্প্রদায়েরই তাতে লাভ প্রচুর। কয়েকটি দায়িত্বপূর্ণ পদে মুসলমানদের উপস্থিতি সেই সম্প্রদায়ের মনে ঢের বেশি বল যোগাবে এবং অনেক অকারণ ভয় দূর করবে। মুসলিম অফিসারদের প্রতি লীগের মনোভাবে তাদের সেই একই নির্বুদ্ধিতার নিদর্শন দেখা গেছে। ঠিক হয়েছিল 1947-এর 15ই আগস্ট ভারতীয় ডমিনিয়নের পত্তন হবে। মুসলিম লীগ সিদ্ধান্ত নেয় তার একদিন আগে 14ই আগস্ট পাকিস্তান গঠিত হবে। দুই ডমিনিয়নের জন্মলগ্নেও একটি অবাঞ্ছিত ঘটনা ঘটে। কোনো ডমিনিয়ন তার নিজের গভর্নর জেনারেল মনোনীত করতে পারবে, এটাই প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক ডমিনিয়নই তাদের নিজেদের দেশের লোককে এই পদে বরণ করেছে। সুতরাং ভারত ইচ্ছে করলে কোনো ভারতবাসীকে ভারতের প্রথম নিয়মতান্ত্রিক গভর্নর জেনারেল হিসেবে বেছে নিতে পারত। কিন্তু আমরা স্থির করেছিলাম যে হঠাৎ আচমকা একটা বদল না করলেই ভালো হয় এবং আমাদের মনে হয়েছিল যে লর্ড মাউন্টব্যাটেনকে এই পদে রাখলে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় থাকবে। গোড়ার পর্বে দুই ডমিনিয়নে একজন গভর্নর জেনারেল থাক, পরে যখন খুশি পরিবর্তন করলেই চলবে। মোটামুটিভাবে সবাই ভেবেছিল যে ভারতকে দেখে পাকিস্তানও তাই করবে। আমরা সেই মতো ঘোষণা করে দিলাম যে গভর্নর জেনারেল পদে লর্ড মাউন্টব্যাটেনকে আমরা মনোনীত করছি। আমরা আশা করছিলাম লীগ তাকে মনোনয়ন দেবে, কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পদে মিস্টার জিন্নার নিয়োগ প্রস্তাব করে লীগ সবাইকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দিল। খবরটা লর্ড মাউন্টব্যাটেনের কানে যাওয়া মাত্র তিনি আমাদের বললেন যে এতে পুরো ব্যাপারটাই বদলে যাচ্ছে। তিনি প্রস্তাব করলেন যে আমরা যেন আমাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করি এবং একজন ভারতীয়কে ওই পদে বসাই। কিন্তু আমরা আমাদের মনোনয়ন পাল্টানোর কোনো যুক্তি আছে বলে মনে করিনি এবং আমরা যে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতীয় ডমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল করতে চাই সে কথা ফিরে বলি। আমরা আমাদের মনোনয়ন পাল্টানোর কোনো যুক্তি আছে বলে মনে করিনি এবং আমরা যে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতীয় ডমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল করতে চাই সে কথা ফিরে বলি। এই ছিল আজকের পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের পর্ব সহ আগের 14টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।